আমরা আজকে অঙ্কের যে সমাধানটা করব সেটা হলো আমার কলেজের যে সৃজনশীল কোশ্চেনটা ছিল, গতদিনে তোমাদেরকে এমসিকিউটা কমপ্লিট করে দিয়েছি। আজকে তোমাদের সৃজনশীল প্রশ্ন ক বিভাগের আর্থিক বিবরণীটা কমপ্লিট করব, ঠিক আছে? তো আর্থিক বিবরণী আমরা একটু পড়ে নেই। দেখো, অঙ্কটা কিন্তু ভ্যাট সংক্রান্ত ছিল। দেখো, অঙ্কে যেটা বলা হয়েছে, কাকন অ্যান্ড সন্স এর রেয়ামিলটি নিম্নরূপ। রেয়ামিল 31শে ডিসেম্বর 2025 ইং তারিখের জন্য দেয়া আছে। মূলধন দেয়া আছে। মূলধনটা মালিকানা সত্ত্বের মধ্যে যায়। স্থায়ী সম্পদটা যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, এটা স্থায়ী সম্পদ আর আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদের মধ্যে যাবে। প্রারম্ভিক মজুত পণ্য, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এটা প্রথমেই যাবে। তারপরে ক্রয় ও বিক্রয়, নিট ক্রয় এবং নিট বিক্রয় নির্ণয় করতে যাবে। মজুরি প্রত্যক্ষ খরচ হিসেবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। তারপরে বেতন 9 মাস, হ্যাঁ, বেতন পরিচালন ব্যয় 9 মাস, অর্থাৎ এখানে 12 মাসের কম আছে সেহেতু এটা বকেয়া রয়েছে। তারপরে আছে আমদানি শুল্ক, এটা প্রত্যক্ষ খরচ হিসেবে যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। মণিহারি, এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। ভাড়া 15 মাস, ভাড়াটা পরিচালন ব্যয়, তবে এখানে 15 মাস দেওয়া থাকার কারণে এটা অগ্রিম দেওয়া হয়েছে, যেহেতু 12 মাসের বেশি দেওয়া হয়েছে। তারপরে 10 নম্বর এন্ট্রিতে আছে পণ্য ফেরত। পণ্য ফেরত বলতে আমরা জানি যে একটা বিক্রয় ফেরত আর একটা হলো ক্রয় ফেরত। তাহলে ডেবিটেডটা হচ্ছে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, আর ক্রেডিটেডটা হলো ক্রয় ফেরত। তারপরে দেয়া আছে ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত দেয়া আছে হলো 5,000 টাকা, অর্থাৎ গত বছরে ভ্যাটের ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট দুইটা সমন্বয় করার পর ভ্যাটের উদ্বৃত্ত দাঁড়িয়েছিল ক্রেডিট উদ্বৃত্ত 5,000 টাকা। আর ক্রেডিট উদ্বৃত্ত বলতে কিন্তু বিক্রয় ভ্যাট বেশি, এটাই বোঝানো হয়। তার মানে ক্রেডিট উদ্বৃত্ত বলতে ক্রেডিট উদ্বৃত্ত সাধারণত বিক্রয় ভ্যাটটা হয়, অর্থাৎ বিক্রয় ভ্যাটটা বড় হয়। যেহেতু বিক্রয়ের অ্যামাউন্টটা বড় থাকে, এই জন্য বিক্রয় ভ্যাটটাও বড় হয়। আর সেই বিক্রয় ভ্যাট থেকে আমাদের ক্রয়ের ভ্যাট বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকে সেটাই হলো ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত। আচ্ছা, সেই উদ্বৃত্ত দেয়া আছে 5,000 টাকা, এই জন্য এটা ক্রেডিট পাশে আছে। অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়, অনাদায়ী পাওনার সঞ্চিতি, এটাও পরিচালন ব্যয়ের মধ্যে অনাদায়ী পাওনার সাথে সমন্বয় করতে হবে। তারপরে বলা হয়েছে 10% বিনিয়োগ। বিনিয়োগটা হলো বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী সম্পদ, আর বিনিয়োগের সাথে যে পার্সেন্টটা রয়েছে সেটা হলো অপরিচালন আয়ের মধ্যে বিনিয়োগের সূত্রক যাবে 10% করে। প্রাপ্য হিসাব দেয়া আছে, এটা চলতি সম্পদের মধ্যে যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। এই হলো আমাদের একটা রেয়ামিলের স্ট্রাকচার। নিচে কিছু সমন্বয় দেয়া আছে, বলা হয়েছে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা এবং বাজার মূল্য 45,000 টাকা। আমরা জানি সমাপনী মজুত পণ্য যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, মানে বাজার মূল্য যেটাই থাক না কেন, আমরা কম মূল্যটা গ্রহণ করে থাকি। তারপরে 2 নম্বরে বলা হয়েছে অলিখিত বিক্রয় 40,000 টাকা। অলিখিত বিক্রয়ের সাথে যোগ করতে হবে, এবং যেহেতু বিক্রয় বৃদ্ধি পেয়েছে, অপরদিকে আমাদের প্রাপ্য হিসাবও বৃদ্ধি পাবে। 3 নম্বরে বলা হয়েছে অব্যবহৃত মণিহারি। আমরা জানি অব্যবহৃত মণিহারিটা মণিহারি থেকে বাদ দিতে হয়। মণিহারি না থাকলে সাধারণ খরচ বা অফিস খরচ থেকে বাদ দিতে হয়। 4 নম্বর সমন্বয়ে বলা হয়েছে প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি রাখতে হবে। এটা অনাদায়ী পাওনার সঞ্চিতি আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে অনাদায়ী পাওনার সাথে এটা যোগ করে অনাদায়ী পাওনার সঞ্চিতি যেটা পুরাতন রয়েছে রেয়ামিলে, সেটা আমরা বাদ দিব, অর্থাৎ এটা পরিচালন ব্যয়ের মধ্যে সমন্বয়টা হবে, কাজটা হবে। দেখো, আমাদের এখন রিকোয়ারে যেটা বলা হয়েছে, অর্থাৎ আমাদের যা করতে বলা হয়েছে, ক নম্বরে বলা হয়েছে যে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। কি বলা হয়েছে? ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। অর্থাৎ আমাদের এখানে একটা খতিয়ান করতে হবে, একটা লেজার অ্যাকাউন্ট করতে হবে। খ নম্বরে বলা হয়েছে যে উক্ত প্রতিষ্ঠানে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তারপরে চাওয়া হয়েছে যে মোট মুনাফা 1,50,000 টাকা ধরে নিট মুনাফার পরিমাণটা নির্ণয় করো। তো এইটা হলো আমাদের ক, খ এবং গ। তো আমরা 1 নম্বর প্রশ্নটার জন্য ক নাম্বার সর্বপ্রথম করব, যে ভ্যাট চলতি হিসাব। হ্যাঁ, ভ্যাট চলতি হিসাব করব। এই ভ্যাট চলতি হিসাব করার জন্য আমাদেরকে একটা খতিয়ানের কলাম টেনে নিতে হবে। আমরা চলমান জের ছকে খতিয়ানের কলামটা টেনে ফেলবো সবাই।
আমরা একটা খতিয়ানের কলাম টেনে নিলাম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। আর এখানে কি দিব? ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট, এটা দিলাম। এখন আমাদের ভ্যাট চলতি হিসাবটার জন্য সর্বপ্রথম আমাদের দেখতে হবে, উপরে লিখে নাও সবাই, ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব। তাহলে ভ্যাট চলতি হিসাবের দেখো আমাদের ব্যালেন্স কত দেয়া আছে। ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স দেয়া আছে হলো ৫,০০০ টাকা। এখানে লেখো ব্যালেন্স। ব্যালেন্স একদম ক্রেডিট দিকে লিখবো ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা। এখন আমাদের ক্রয় ভ্যাট এবং বিক্রয়ের ভ্যাট এর সাথে সমন্বয় করতে হবে। এখন আমরা প্রথমে ক্রয় ভ্যাটটা বানাবো। ক্রয় ভ্যাটটা বানানোর নিয়ম কি একটু খেয়াল করো। আমাদের ভ্যাট দেয়া আছে হলো, ক্রয়ের দেয়া আছে ১,৫০,০০০। দেখো ১,৫০,০০০ টাকা। এটা থেকে আমাদের ফেরত বাদ দিতে হবে। কত ফেরত বাদ দিব? দেখো পণ্য ফেরত দেয়া আছে ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা মাইনাস করলে থাকে ১,৪০,০০০। এর সাথে আনুষঙ্গিক আরো যদি ক্রয় সংক্রান্ত খরচ থাকে, ক্রয় বার্তা বা বিক্রয় বার্তা থাকতে, মানে কারবারি বার্তা থাকতে পারে, সেগুলো কাজ করে নিব। ক্রয়ের সাথে আর কোনো কাজ নেই। ১,৪০,০০০ কে কত দিয়ে ভাগ করব? ভাগ ১১৫ গুণন 15। ভ্যাট কত হয় তোমরা আমাকে জানাও। ক্রয়ের সাথে আর কোনো কাজ নেই, এই জন্য আর ফেরতটাই শুধু বাদ দিলাম। তারপরে যে টাকাটা আছে এখানে যেহেতু ভ্যাট সহ, অর্থাৎ এখানে যেহেতু ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, এই জন্য ভাগ ১১৫ গুণন 15 কত হয়? 18,260। 18,260 টাকা। আমরা এখানে লিখবো ক্রয় ভ্যাট। কি লিখবো? ক্রয় ভ্যাট। এটা কিন্তু ডেবিট দিকে লিখতে হবে, কারণ ক্রয়টা ডেবিটে আছে, এই জন্য ক্রয় ভ্যাটটাও ডেবিটেই থাকে। 18,260 টাকা। এখন দেখো আমরা তো খতিয়ানের ব্যালেন্স তো আমরা বের করতে পারি চলমান জের সাথে, যে ব্যালেন্সটা যেদিকে এবং প্রস্টিংটা যেদিকে, যদি মিলে যায় তাহলে যোগ, না মিললে বিয়োগ। যেহেতু আমাদের এখানে আছে, প্রথমে আছে হলো ক্রেডিট, ব্যালেন্সটা আছে ক্রেডিট, আর ক্রয় ভ্যাট দিয়ে দিলাম ডেবিট, তাহলে কিন্তু ডেবিট দিকে বেশি হয়ে গেছে। কত টাকা হয়ে গেছে বলো তো? বাদ দিলে কত থাকে? 13,260। 13,260। তারপরে আছে কি? বিক্রয় ভ্যাট। তোমরা বিক্রয় ভ্যাটটা আগে দিতে পারো, সমস্যা নেই, বিক্রয় ভ্যাটটাও আগে দিলেও চলবে। তো এখন বিক্রয় ভ্যাট আমরা দেখব কত হয়। বিক্রয় ভ্যাটটা বের করে নিই। দেখো বিক্রয় দেয়া আছে কত? 3 লক্ষ টাকা। বিক্রয় থেকে আমাদের আগে যোগ করতে হবে। দেখো সমন্বয়ে 40,০০০ টাকা বিক্রয় আছে, অলিখিত বিক্রয় আছে 40,০০০। 40,০০০ যোগ করলে হয় 3,40,০০০। তার সাথে আমাদের বিক্রয়ের সাথে আর কোনো কাজ আছে কিনা, সমন্বয়ের কোনো কাজ নেই, কিন্তু বিক্রয় ফেরত আছে। দেখো বিক্রয় ফেরত আছে 20,০০০ টাকা। 20,০০০ বাদ দিলে থাকে 3,20,০০০। এই 3,20,০০০ কে ভাগ 115 গুণন 15। দেখো এখন বিক্রয় ভ্যাট কোন দিকে হয়? ক্রেডিট দিকে। কত হয় বলো?
41,739। এখন কিন্তু দেখো এটা ডেবিট এটা ক্রেডিট, এখন কিন্তু ক্রেডিট দিকে আবার চলে যাবে। তোমরা বিক্রয় ভাগটা আগে দিলে কিন্তু এই মানে ব্যালেন্সটা বারবার চেঞ্জ হবে না, হ্যাঁ, ওই বিক্রয় ভ্যাটটা যোগ হবে আর ক্রয় ভ্যাটটা বিয়োগ হয়ে যাবে, একবারই হবে। কিন্তু ক্রয় ভ্যাটটা আমরা আগে দিয়েছি জন্য এই জন্য আমাদের যোগ বিয়োগ মানে ব্যালেন্সটা একবার এই পাশে আসতেছে একবার ওই পাশে চলে যাচ্ছে। কত টাকা হয় তাহলে দেখো তো, এখানে আমাদের ডেবিট ব্যালেন্স আছে আর এখানে আছে ক্রেডিট পোস্টিং, তাহলে ডেবিট ক্রেডিটে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে ক্রেডিট দিকে টাকার অ্যামাউন্টটা বেশি হয়ে যাবে। কত হয়? 28,479। 28,479 28,479, এটাই হচ্ছে ভ্যাট চলতি হিসাব। বুঝেছো সবাই? মেয়েরা ক্লিয়ার? তার মানে আমাদের ভ্যাটের যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা আগে আমাদের লিখতে হবে, সেটা ডেবিট ব্যালেন্স থাকুক বা ক্রেডিট ব্যালেন্স থাকুক। ডেবিট দিকে ব্যালেন্স থাকলে ডেবিট দিকে লিখবো, ক্রেডিট ব্যালেন্স থাকলে ক্রেডিট ব্যালেন্স লিখবো। লেখার পর ক্রয়ের ভ্যাট ডেবিট আর বিক্রয়ের ভ্যাট ক্রেডিট, এইটা ব্যালেন্সের সাথে সমন্বয় করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ভ্যাট চলতি হিসাবে উদ্বৃত্ত। এটাই আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, অর্থাৎ 28,479 টাকা ভ্যাট চলতি হিসাবে উদ্বৃত্ত। এই ভ্যাট চলতি হিসাবে উদ্বৃত্ত এই টাকা কিন্তু আবার আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের দিকে যাবে। হ্যাঁ, তো মুছে দিলাম, পরের অংশে চলে যাবো এখন। খেয়াল করো, দেখো খ নম্বরে কি বলা হয়েছে। খ নম্বরে বলা হয়েছে যে প্রতিষ্ঠানের মোট মুনাফা নির্ণয় করো। তাহলে মোট মুনাফার জন্য কলাম টেনে ফেলো। আমাদের এটা হলো বিশদ আয় বিবরণী, উপরে সব লেখালেখি তোমরা লেখো। তো বিশদ আয় বিবরণীতে সর্বপ্রথম আমাদের লিখতে হয় হলো বিক্রয়, কারণ বিক্রয় থেকেই তো আমরা নিট বিক্রয়টা বের করে নিব, ঠিক আছে? তো প্রথমে লেখো বিক্রয়। বিক্রয় দেখো অঙ্কে বিক্রয় দেয়া আছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করে নিবা। যোগ, আমরা জানি অলিখিত বিক্রয়টা যোগ হয়। অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় 40,000। একটু আগে এটার কাজ কিন্তু করেছি আমরা ভ্যাট চলতি হিসাব বের করার জন্য। 3,40,000 এটা যোগ হবে। তারপরে দেখো পণ্য ফেরত আছে, হ্যাঁ, বাদ ফেরত। বিক্রয় ফেরত কত আছে? বিক্রয় ফেরত ডেবিট দিকের 20,000 লেখো, তাহলে কত হয়? 3,20,000। এইটা থেকে এখন কি বাদ দিতে হবে? বাদ ভ্যাট। ক নম্বরে বের করেছি ওইটা নিয়ে এসে বসিয়ে দাও। কত টাকা হয়েছিল বলো তো? দ্রুত বলো, কত বের করেছিলাম? স্যার 41,739। 41,739 টাকা। এই 41,739 টাকা মাইনাস করে পার করলেই হবে নিট বিক্রয়। অ্যামাউন্ট আমাকে বলো, আমি লিখে ফেললাম নিট বিক্রয়। নিট বিক্রয় কত হয় বলো তো? স্যার 2,78,261। 2,78,261। এটা হচ্ছে নিট বিক্রয়। এটা থেকে বাদ দিব বাদ বিক্রিত পণ্যের ব্যয়। দেখো বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে
কোন কোন এন্ট্রিগুলো যায়? প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে নিট ক্রয়, তারপরে প্রত্যক্ষ খরচ, তারপরে সমাপনী মজুত পণ্য বাদ যায়। আর যদি আগুনে বিনষ্ট পণ্য থাকে তাহলে বিক্রিত পণ্যের ব্যয় থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে হয় বা ক্রয় থেকেও বাদ দেওয়া যাবে। তো সেই হিসেবে আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্যটা নিয়ে আসবো। লেখো প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য লেখা আছে 50,000, মাঝের কলামে কোনো কাজ নেই। তারপরে ক্রয়, একইভাবে ক্রয়ের সাথে কাজ করে নিব। ক্রয় লেখা আছে 1,50,000, 1 নম্বরে কলামে দিয়ে দিব। ক্রয়ের সাথে সমন্বয়ে কোনো কাজ নেই, কিন্তু র্যামের ভিতরে আছে পণ্য ফেরত। পণ্য ফেরত এখন ক্রেডিট দিকে নিতে হবে 10,000 টাকা। ক্রেডিট দিকে 10,000 টাকা দিলে পণ্য উত্তোলন বিতরণ এগুলো থাকলে ক্রয় থেকে বাদ দিতাম, কিন্তু এই ধরনের কোনো এন্ট্রি নেই। দেখো নিট ক্রয় কিন্তু আমরা 1,40,000 টাকা পেয়েছিলাম, কিন্তু 1,40,000 টাকা নিট ক্রয় থাকলেও এখান থেকে তো আমাদের ভ্যাট বাদ দিতে হবে। এই জন্য ভ্যাট 15% আমাদের কাটতে হবে। তো লিখি মাইনাস ভ্যাট, তাহলে ভাগ 115 গুণন 15 বা ভাগ 23 গুণন 3 কত হয় বলো তো? 18,260। 28,260 টাকা। 18,000। সরি, 18,260 টাকা না? এখন এটা থেকে এটা মাইনাস করে দাও, কত হয় বলো? বিয়োগফলটা কত হয়? 1,21,740। 1,21,740। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? নিট ক্রয় এবং নিট বিক্রয়, মিতু, সঞ্জিতা, সাবিহা, সবাই ক্লিয়ার? তো সবাই বুঝতে পেরেছে। তাহলে আমরা নিট ক্রয়টা পেয়ে গেলাম। এখন আমাদের প্রত্যক্ষ খরচ খুঁজতে হবে। অঙ্কের প্রত্যক্ষ খরচ কোনগুলো আছে? দেখো প্রত্যক্ষ খরচ আছে হলো মজুরি আছে, মজুরিটা দিয়ে দাও। মজুরি, কোনো কাজ আছে কিনা দেখো। মজুরির সাথে কোনো কাজ নেই, আমরা সরাসরি মাঝের কলামে দিয়ে দেব 15,000। লিখে দাও 15,000, ঠিক আছে? তারপরে মজুরির পর কি আছে দেখো। মজুরির পরে আছে হলো আমদানি শুল্ক। কি আছে? আমদানি শুল্ক। আমদানি শুল্ক কত দেয়া আছে? 6,000 টাকা। 6,000 টাকা লিখলাম, ঠিক আছে? তারপরে আর প্রত্যক্ষ খরচ হিসেবে কিছু আছে কিনা? নাই। যোগ করে নিচে নামাও 6,000। যোগ করে নিচে নামালে কত হয় দেখো তো? যোগফলটা বলো। 1,92,740। 1,92,740। এটা থেকে লেখো বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য 40 এবং 45, আমরা নিব 40,000। দাম দিয়ে যা হয় সেটা লিখে দাও। বিক্রিত পণ্যের ব্যয় কত হয় দেখো। 1,52,740। 1,52,740। এই বিক্রিত পণ্যের ব্যয়টা নির্বিক্রয় থেকে বাদ দিলেই তো মোট মুনাফা পেয়ে যাবো আমরা। কত হয় বলো? এমনটা কত হয়? বলো। 1,25,521।
1,25,000 521 521 শেষ। এটাই হচ্ছে মোট মুনাফা। আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। আমরা কি খ নাম্বার প্রশ্নের উত্তরটা সবাই বুঝেছি? মিতু কোনো প্রশ্ন আছে? আমরা সবাই বুঝেছি। তো যাই হোক, আমরা এখন গ নাম্বার প্রশ্নের উত্তর করব। গ নাম্বারে বলা হয়েছে মোট মুনাফা 1,50,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। আমরা নিট মুনাফাটা নির্ণয় করব। মুছে দিলাম। উঠানো শেষ সবার? ওকে, উঠানো শেষ। তারপরে একইভাবে আমরা আরেকটা কলাম টেনে নেই। উপরে লেখালেখিগুলো তোমরা লিখো, আমি লিখে এই মুহূর্তে টাইম ওয়েস্ট করব না। আমাদের মোট মুনাফা দেয়া আছে কত টাকা? 1,50,000। মোট মুনাফা 1,50,000। এটা থেকে লিখবো কি? বাদ পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয়গুলো আমরা খুঁজতে থাকি অঙ্কের মধ্যে কোনগুলো পরিচালন ব্যয় আছে। প্রথমেই দেখো অঙ্কে আছে বেতন, লেখা আছে বেতন। বেতন লেখা আছে 27,000। ফার্স্ট কলামে লিখলাম, কারণ সমন্বয় বলা হয়, মানে ওর সাথেই বলা আছে 9 মাস। এটাকে বলা হয় গোপন সমন্বয়। হ্যাঁ, সাথেই বলা আছে 9 মাস, অর্থাৎ 27,000 টাকা বেতন দিয়েছি 9 মাসে। আমাদের অঙ্কটা তো 9 মাসের হয় না, এটা তো অঙ্কটা তো 1 বছরের জন্য। তাহলে আমরা যেহেতু 9 মাসের দিয়েছি, মানে বাদ বাকিটুকু আমাদের বকেয়া রয়েছে, আরো 3 মাস বাকি রয়েছে। তাহলে আমাদের 3 মাস বের করব কিভাবে? দেখো আগে লিখে নাও, যোগ বকেয়া। আমরা জানি বকেয়া থাকলে কি করব? যোগ করব, কারণ এটা দিতে হবে, এখনো দেই নাই। এই 27,000 কে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 মাসের পাওয়া যাবে, তাকে 3 দিয়ে গুণন করলে 3 মাসের হয়ে যাবে। তাহলে কত হয়? 3 নং 27, 3,000 টাকা করে, আর 3 মাসের 9,000 টাকা। তাহলে 36,000 টাকা বেতন হয়, 36,000 টাকা। তারপরে আছে দেখো মণিহারি, লেখো মণিহারি। মণিহারি মণিহারি আছে হলো 12,000। ফার্স্ট কলামে লিখবো, কারণ সমন্বয়ে কাজ আছে। সমন্বয়ে দেখো বলা হয়েছে যে অব্যবহৃত মণিহারি 2,000 টাকা। আমরা জানি অব্যবহৃত মণিহারি কি হয়? বাদ যায়। এই অব্যবহৃত মণিহারি আমার চলতি সম্পদে যাবে। হ্যাঁ, 2,000 বাদ দিলে হয় 10,000। তারপরে আছে ভাড়া। ভাড়া দিয়ে দিব। ভাড়া 30,000 টাকা সমন্বয় বলা, মানে পাশে দেখো লেখা আছে 15 মাস, মানে অগ্রিম দেওয়া আছে, বাদ অগ্রিম। তাহলে অগ্রিম কয় মাস আছে? অগ্রিম আছে 3 মাস। হ্যাঁ, তাহলে 15 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি মাসে হয় 2,000 টাকা করে, 3 মাস 6,000 টাকা, মানে অগ্রিম 6,000 টাকা দেয়া আছে। সব মিলে দেওয়া হয়েছে 15 মাস 30,000 টাকা। তাহলে 24,000 টাকা 1 বছরের জন্য, যেহেতু 2,000 টাকা করে। দেখো পরিচালন ব্যয় 9 নাম্বার পর্যন্ত এগুলাই ছিল। তারপরে পণ্য ফেরত অলরেডি ক্রয় বিক্রয় থেকে বাদ দিয়ে দিছি। ভ্যাট চলতি হিসাব, এটা ভ্যাট চলতি হিসাব অলরেডি করা হয়েছে। এটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আবার নিব। অনাদায়ী পাওনা কি আছে? অনাদায়ী পাওনা, অর্থাৎ আমরা যেটা দেনাদারের কাছ থেকে আদায় করতে পারবো না। হ্যাঁ, অনাদায়ী পাওনার শর্টকাট আরেকটা নাম আছে, সেটা হলো কুড়ি। 7,000 টাকা। 7,000। এই অনাদায়ী পাওনার সাথে সমন্বয়ে যত অনাদায়ী পাওনা পাবো, সেটা অনাদায়ী পাওনা হোক আর অনাদায়ী পাওনার সঞ্চিতি হোক, সমন্বয়ের সকল অনাদায়ী পাওনা আমরা কি করব? রেয়ামিলের অনাদায়ী পাওনার সাথে যোগ করব। আর রেয়ামিলে যে অনাদায়ী পাওনা ক্রেডিট দিকে রয়েছে, অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি, সেইটা আমরা বাদ দিয়ে দিব। তো সমন্বয়ে দেখো
অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, এমন কথা বলা হয়েছে। তো প্রাপ্য হিসাব কত টাকা আছে আমরা একটু দেখে আসি। প্রাপ্য হিসাব দেখো আছে ৭২,০০০ টাকা। ৭২,০০০ টাকার উপর 5% কাটতে হবে, সেটাই হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। অর্থাৎ যে টাকাটা আমরা পাবো না, ভবিষ্যতে পাবো না, এভাবে এরকম একটা সম্ভাবনা সৃষ্টি করে রাখা, অর্থাৎ অগ্রিম ব্যবস্থা করে রাখা, সেটাকেই বলা হয় অনাদায়ী পাওনার সঞ্চিতি। তো অনাদায়ী পাওনার যে অগ্রিম ব্যবস্থা, সেটাই অনাদায়ী পাওনার সঞ্চিতি 5%। এটা অলওয়েজ টাইম দেনাদারের উপরই বা প্রাপ্য হিসাবের উপরই কাটতে হয়। তবে যদি কখনো প্রাপ্য হিসাবের সাথে কোনো কাজ থাকে, সেই কাজটা করে নিতে হয়। এই অঙ্কে কিন্তু প্রাপ্য হিসাবের সাথে একটা কাজ আছে, একটু খেয়াল করো। প্রাপ্য হিসাব যদিও ৭২,০০০ আছে, 2 নম্বর সমন্বয়ে দেখো বলা হয়েছে অলিখিত বিক্রয় 40,০০০, অর্থাৎ 40,০০০ টাকা বিক্রয় হয়েছে কিন্তু এখনো বিক্রয়ের সাথে লেখা হয়নি। তার মানে কি এটা প্রাপ্য হিসাবের সাথেও যোগ করা হয়নি। এই জন্য এই প্রাপ্য হিসাবের সাথে 40,০০০ যোগ করে তারপর আমাদের কি করতে হবে, 5% নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কাটতে হবে। তো আমরা লিখি যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে কত টাকার উপর কাটবো, ৭২,০০০ সাথে 40,০০০ টাকা যোগ করব। ৭২,০০০ এর সাথে 40,০০০ টাকা যোগ করলে হয় ১,১২,০০০। ঠিক আছে, ১,১২,০০০। ১,১২,০০০ এর উপর 5% কাটো, দেখো তো কত হয়। ৫,৬০০। কত? ৫,৬০০। ৫,৬০০। এইটা কাটার পর আমাদের ১২,৬০০ টাকা হয়। এই ১২,৬০০ থেকে আমাদের পুরাতন যে অ্যামাউন্টটা দেয়া আছে অঙ্কের মধ্যে, সেটা বাদ দিয়ে দিব। অর্থাৎ কেরির দিকে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত দেয়া আছে, দেওয়া আছে হলো ৫,০০০। তাহলে বাদ দিলে ৭,৬০০ টাকা। এটা হচ্ছে অনাদায়ী পাওনা বাবদ এই বছরে মোট খরচ ধরা হয়েছে এই বছরের জন্য। অনাদায়ী পাওনার এই ৭,৬০০ টাকা বের করা সবাই ক্লিয়ার বুঝেছো? গুড। তো অনাদায়ী পাওনা শেষ হয়ে গেল। তারপরে আছে 10% বিনিয়োগ। এটা তো বিনিয়োগ সম্পদ, প্রাপ্য হিসাব যাবে না। রেয়ামিলের মধ্যে আর কোনো এন্ট্রি নাই পরিচালন ব্যয়ের মতো, মানে পরিচালন ব্যয়ের কোনো এন্ট্রি নাই, সমন্বয়ও নেই। যোগ করে আমরা পার করে দেই পরিচালন ব্যয়টা। ৭৭,৬০০। এটা মাইনাস করে দিলে পাবো পরিচালন মুনাফা। কত হয় বলো তো? পরিচালন মুনাফা কত হয়েছে? ৭২,৪০০। ৭২,৪০০। এটা পরিচালন মুনাফা আমরা পেয়ে গেলাম, আমি উপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখন যেটা করতে হবে, যোগ অপরিচালনা লেখো। যোগ অপরিচালনা, যোগ অপরিচালন আয়। অপরিচালন আয়, অপরিচালন আয়ের মধ্যে দেখো অঙ্কের মধ্যে আছে কিনা সেরকম এন্ট্রি। অনাদায়ী পাওনা কি সরি 14 নম্বর এন্ট্রিতে দেখো আছে 10% বিনিয়োগ, অর্থাৎ বিনিয়োগের সুদটা কিন্তু অপরিচালন আয়। হ্যাঁ, আর বিনিয়োগের সুদ রেয়ামিলে যেহেতু 1 টাকাও নাই, পুরাটাই কিন্তু আবার আমাদের বকেয়াও রয়েছে, এই জন্য চলতি সম্পদ দেওয়া যাবে। তো লেখো বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ 10% কাটলে হয় 14,০০০ টাকা। একদম ফাইনালে দিয়ে দাও, একটা এন্ট্রি আছে এই জন্য ফাইনালে দিয়ে দিব। আমাদের অপরিচালন কোনো ব্যয় নাই, এটাই নিট মুনাফা হয়ে যাবে। কত টাকা হয় বলো? তাহলে ৮৬,৪০০। এটাই নিট মুনাফা। নিট মুনাফা। সবাই